Dear students, welcome to our YouTube channel পাকুড়া ব্রেনওয়েভ। এর আগের ক্লাসে আমরা ভেক্টরের ডট গুণ সম্পর্কে আলোচনা করেছিলাম এবং আমি বলেছিলাম যে নেক্সট ক্লাসে আমরা ভেক্টরের ডট গুণ থেকে একটা প্রবলেমস করব। ওকে, তারপর আমরা ভেক্টরের ক্রস গুণ করব এবং ওটা হয়ে গেলে আমাদের ভেক্টরের যে অ্যালজেব্রাটা সেটা শেষ হবে। ওকে, তো মাঝে অনেকদিন ভিডিও দেওয়া হয়নি, সামার ব্রেকের জন্য সব স্যাররাও বাইরে আছেন, তো কিছুদিনের মধ্যে আবার সব ক্লাসে শুরু হবে আশা করা যাচ্ছে। তো আমি আজকে ভেক্টরের ডট গুণের কয়েকটা প্রবলেমস তোমাদেরকে করাবো। ওকে, তো ডট গুণের যদি তোমরা থিওরি ক্লাস না দেখে থাকো তাহলে প্লেলিস্টে চলে যাও। প্লেলিস্টে দেখবে ডিফারেন্ট সাবজেক্টের প্লেলিস্ট তৈরি করা আছে অলরেডি। ঠিক আছে, তোমরা প্রথম থেকেই পেয়ে যাবে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সব সাবজেক্টেরই আলাদা আলাদা প্লেলিস্ট রয়েছে। আমি আজকে ভেক্টরের ডট গুণের যে প্রবলেমস গুলো করাবো তার যে থিওরি পার্টটা সেটা অলরেডি আমাদের পড়ানো হয়ে গেছে। ওকে, তো যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্রথমে ওটা দেখে নাও, আর যদি বা কেউ না দেখে থাকো তাহলে দেখে নাও, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। ওকে, তাহলে দেখো প্রথমে আমাদের যেটা ফার্স্ট প্রবলেম এখানে রয়েছে, ফার্স্ট প্রবলেম হচ্ছে যে এ ভেক্টর সমান দেওয়া আছে আই ক্যাপ এবং বি ভেক্টর সমান দেওয়া আছে জে প্লাস কে, তাহলে আমাকে এ ডট বি বের করতে হবে। ঠিক আছে, তাহলে এ ডট বি যদি আমরা এখানে লিখি, এ ভেক্টর যার সঙ্গে ডট প্রোডাক্ট হবে বি ভেক্টরের সেটা ইকুয়াল টু আই ক্যাপ ওকে ডট জে প্লাস কে, জে প্লাস কে, এই দুটো ভেক্টর ডট প্রোডাক্ট। আচ্ছা দেখো, ডট প্রোডাক্টের নিয়ম অনুযায়ী আমি আগেই বলেছিলাম যে ডট প্রোডাক্ট যদি একই ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট হয় ইউনিট ভেক্টরের মধ্যে, অর্থাৎ আই ক্যাপ আমি অলরেডি বলেছিলাম যে আই ডট আই, তুমি মনে করে দিতে চাইছি, ইকুয়াল টু জে ডট জে, জে ডট জে ইকুয়াল টু কে ডট কে, কে ডট কে তোমরা আগে জানো। এই তিনটের যে ডট প্রোডাক্ট হয় সেটা সবসময় ইকুয়াল টু 1 হয়, কিন্তু যদি দুটো ডিফারেন্ট ইউনিট ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট হয়, ডিফারেন্ট ইউনিট ভেক্টর বলতে আই জে কে ইউনিট ভেক্টর গুলোর কথা বলা হচ্ছে, যে কোনো ইউনিট ভেক্টর নয়, কিন্তু এমন নয় যে কোনো দুটো ইউনিট ভেক্টরের মধ্যে যদি আমরা ডট প্রোডাক্ট করি সেটা সবসময় 1 আসবে। ঠিক আছে, এখানে দেখো যে দুটো ভেক্টরের মধ্যে আমরা যে ভেক্টরগুলোর মধ্যে আমরা ডট প্রোডাক্ট করছি আমাদেরকে খেয়াল রাখতে হবে সেই ভেক্টরগুলোর যে মধ্যবর্তী কোণ সেটা 90 ডিগ্রি। তাহলে দেখো আমি আবার এটা বলে দিচ্ছি ক্লিয়ার করে যে আই জে কে আমরা জানি এক্স ওয়াই এবং জেড অক্ষ বরাবর ইউনিট ভেক্টর। দেখো ডট প্রোডাক্টের ক্ষেত্রে তো হয়ে যাবে, যে কোনো দুটো ভেক্টর যদি সেম ইউনিট ভেক্টর হয় তাহলে তো 1 হবেই, কিন্তু যদি এমন হয় মনে করো দুটো ভেক্টরের মধ্যে যে মধ্যবর্তী কোণ সেটা 90 ডিগ্রি ছাড়া অন্য হয়, তখন কিন্তু ডট প্রোডাক্টটা 0 হবে না। এখানে দেখো তুমি আই ডট জে এর ক্ষেত্রে আমরা যদি বলি 0, কেন 0? কারণ মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। তেমনি জে ডট কে 0, কারণ মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তেমনি কে ডট আই 0 হবে, কে ডট আই যদি বলি এটাও কিন্তু 0ই হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা এই ইউনিট ভেক্টর সেট অফ ইউনিট ভেক্টরগুলোর ক্ষেত্রে এই দুটো প্রপার্টি আমরা মেনে চলবো। একটা হচ্ছে সেম ইউনিট ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট 1, ডিফারেন্ট ইউনিট ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট 0। তাহলে দেখো যখন আমরা এখানে ইউনিট ভেক্টরগুলোর মধ্যে ডট প্রোডাক্ট করবো, এখানে বুঝতে পারছো আই এর সঙ্গে প্রথমে জে এর ডট প্রোডাক্ট হবে, তাহলে আই ডট জে হয়ে যাবে 0। তারপর দেখো আই এর সঙ্গে কে এর ডট প্রোডাক্ট হবে, তাহলে আই এর সঙ্গে কে এর ডট প্রোডাক্ট হয়ে যাবে 0। তাহলে 0 প্লাস 0 ইকুয়াল টু 0। তার মানে দেখো এইখানে যেটা আমাদের বেরিয়ে গেল সেটা হচ্ছে এ ডট বি ইকুয়াল টু 0। এখানে জাস্ট আমাদের এটাই অ্যান্সার চেয়েছি এ ডট বি ইকুয়াল টু কত, কিন্তু যদি এটা চাইতো যে এ এবং বি এর মধ্যবর্তী কোণ কত, তাহলে আমরা এখান থেকে বলতে পারতাম। যখন মধ্যবর্তী কোণ জিজ্ঞেস করবে দুটো ভেক্টরের, তখন আমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা ডট প্রোডাক্টই করতে হবে। এবং আমি আগেই বলেছিলাম থিওরি ক্লাসে যে দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট যদি 0 হয় তার মানে বুঝবে সেই দুটো ভেক্টর পরস্পরের সঙ্গে লম্ব। কারণ দেখো এ ডট বি আমরা বাই ডেফিনেশন আমরা কি জানি, এ বি কস থিটা। তাহলে এটা যদি আমরা এইভাবে লিখি যে এ ভি কস থিটা ইকুয়াল টু 0, তাহলে এ বি তো নট ইকুয়াল টু 0, তার মানে অবভিয়াসলি কি হবে, কস থিটা ইকুয়াল টু 0 হয়ে যাবে। আর কস থিটা ইকুয়াল টু 0 মানে হচ্ছে কি না, থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, থিটা ইকুয়াল টু হয়ে যাবে 90 ডিগ্রি। ওকে, তাহলে যদি আমাদেরকে নির্ণয় করতে দিত এখানে যে এ এবং বি এর মধ্যবর্তী কোণ থিটা ইকুয়াল টু কত, তাহলে আমরা আর এই স্টেপটা করতাম এক্সট্রা। কিন্তু যেহেতু এখানে এ ডট বি এর মান জিজ্ঞেস করেছে, আমরা সিম্পল বলবো যে এ ডট বি ইকুয়াল টু 0। ওকে, তোমরা নেক্সট প্রবলেমের দিকে যাই। দেখো নেক্সট প্রবলেমটাতে যেমন অলরেডি এখানে বলাই রয়েছে যে মধ্যবর্তী কোণ নির্ণয় করো। দেখো বলছে এ ভেক্টর সমান দেওয়া আছে এবং বি ভেক্টর সমান দেওয়া আছে, জিজ্ঞেস করছে এ এবং বি এর মধ্যবর্তী কোণ নির্ণয় করো। তাহলে প্রথমে আমাদেরকে কি করতে হবে, দেখো সিম্পল ডট প্রোডাক্ট করতে হবে।
এ ডট বি। আমি কি বলেছিলাম যে ডট প্রোডাক্টের সময় আমাকে কি খেয়াল রাখতে হবে, যে সেম ইউনিট ভেক্টর আই ক্যাপ এবং আই ক্যাপ তাদের যে সহগ রয়েছে সেই সহগগুলোর গুণ হবে, জে ক্যাপ এবং জে ক্যাপ তাদের সহগগুলোর গুণ হবে, কে ক্যাপ এবং কে ক্যাপ তাদের সহগগুলোর গুণ হবে। কেন? কারণ আদার যে ক্রস টার্মস গুলো হবে, যেমন আই এর সঙ্গে যখন জে গুণ করব, আই এর সঙ্গে যখন কে গুণ করব, তখন সেগুলো জিরো হয়ে যাবে। তাহলে আমরা যদি লিখি এটা খুব ভালোভাবে বোঝার জন্য, যে প্রথমে এ ভেক্টর আছে আমাদের 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 6k ক্যাপ ডট বি ভেক্টর রয়েছে দেখো 4i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস k ক্যাপ। এখন যদি আমরা ডট প্রোডাক্ট করি দেখো, তাহলে প্রথমে কি হবে, 3i এর সঙ্গে যদি 4i এর ডট প্রোডাক্ট করি, তাহলে 3 4 12 হয়ে গেল, আর i ডট i 1 হয়ে গেল। কিন্তু ভেবে দেখো, যদি 3i এর সঙ্গে আমি 3j এর ডট প্রোডাক্ট করি, 0 হয়ে যাবে, কারণ i ডট j 0। সিমিলারলি 3i এর সঙ্গে যদি k ক্যাপ এর ডট প্রোডাক্ট করি, আবার 0 হয়ে যাবে। তাহলে দেখো প্রথম এই টার্মটার সঙ্গে এই তিনটে টার্মে যদি আমরা গুণ করি, কেবলমাত্র একটি টার্ম সার্ভাইভ করবে, বাকি টার্মগুলো ভ্যানিশ হয়ে যাবে। সিমিলারলি দেখো, যদি 2j এর সঙ্গে আমরা গুণ করি, তাহলে 2j এর সঙ্গে যদি 4i গুণ করি, 0 হয়ে যাবে। তাহলে 2j এর সঙ্গে একমাত্র কার গুণ পসিবল হবে, 3j এর গুণ পসিবল হবে। তাহলে 2 ইন্টু এখানে -3 আছে, মানে -6 হয়ে গেল, আর j ক্যাপ 1 হয়ে গেল। সিমিলারলি দেখো এটার ক্ষেত্রে তাই হবে, -6 k ক্যাপ এর সঙ্গে এই k ক্যাপের গুণ হয়ে -6 হয়ে যাবে, কারণ k ক্যাপ ডট k ক্যাপ 1। তাহলে আলটিমেটলি হয়ে গেল 12 - 12 ইকুয়াল টু 0। তাহলে ডট প্রোডাক্ট 0 হয়ে গেছে। তাই ডট প্রোডাক্ট 0 হয়ে গেলে আমরা কি বলতে পারি সঙ্গে সঙ্গে, যে এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। অথবা আমরা এটাকে ম্যাথমেটিক্যালি করে দেখিয়েও দিতে পারি, যে যেহেতু a ডট b ইকুয়াল টু 0, এবং আমরা বাই ডেফিনেশন এটা জানি যে a ডট b হচ্ছে যে ab cos থিটা, তাহলে ab cos থিটা ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, ইমপ্লাই করছে এটা cos থিটা ইকুয়াল টু 0, কারণ ab নট ইকুয়াল টু 0। দেখো a এর মানও 0 নয়, আবার b এর মানও 0 নয়, তাহলে ab এর গুণফল তো 0 হওয়া সম্ভব নয়। তাহলে 0 কে হবে, অনলি cos থিটা 0 হবে। তাহলে cos থিটা ইকুয়াল টু 0। তোমরা ব্র্যাকেট এখানে লিখে দিতে পারো, যে যেহেতু ab নট ইকুয়াল টু 0, তার মানে দেখো এটা হয়ে গেল cos থিটা ইকুয়াল টু 0 মিন্স থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তখন আবার আমরা পেয়ে গেলাম যে a এবং b এর যে মধ্যবর্তী কোণ সেটা 90 ডিগ্রি। ক্লিয়ার? নেক্সট প্রবলেম দেখো, প্রবলেম নাম্বার 3। এখানে যেটা বলা হচ্ছে, a এবং b এর কোণ মানের জন্য দুটো ভেক্টর পরস্পরের সঙ্গে সমান্তরাল। আচ্ছা দেখো, এখানে আমি একটু বলে রাখি, আমি বাই মিস্টেকস এই প্রবলেমটা এখানে লিখে ফেলেছি। এটা অ্যাকচুয়ালি ক্রস প্রোডাক্টের প্রবলেম। ওকে, আমি তো প্রবলেমটা করে দিচ্ছি। দেখো, ক্রস প্রোডাক্টের বিশেষ কনসেপ্ট এখানে কাজে না লাগিয়েও প্রবলেমটাকে করা যাবে। আমি একটা বিশেষ ট্রিক্স বলছি, পরে আমি যখন ক্রস প্রোডাক্ট পড়াবো তখন তোমাদেরকে এটা বলে দেবো যে কি করে আসছে এটা। দেখো, দুটো ভেক্টর, আমি সাপোজ মনে করো একটা ভেক্টর নিয়েছি এ ভেক্টর, খুব ইন্টারেস্টিং, যেটা হচ্ছে a1 i ক্যাপ, ইন জেনারেল আমরা ধরেছিলাম দেখবে এইভাবে, a2 j ক্যাপ, আর হচ্ছে যে a3 k ক্যাপ। মনে করো আমাদের কাছে আরেকটা ভেক্টর হচ্ছে b ভেক্টর, যে b ভেক্টরটা হচ্ছে এরকম, যে b1 i ক্যাপ প্লাস b2 j ক্যাপ প্লাস b3 k ক্যাপ। ওকে, তাহলে যদি a এবং b ভেক্টর আমাদের কাছে থাকে, এই দুটো ভেক্টর সমান্তরাল হওয়ার কি শর্ত, প্যারালাল হওয়ার যে শর্ত, সেটা হচ্ছে এই যে i ক্যাপের সহগগুলো রয়েছে এদের যে অনুপাত হবে, মানে a1 বাই b1 ইকুয়াল টু j ক্যাপের যে সহগগুলো রয়েছে, মানে a2 বাই b2, এবং k ক্যাপের যে সহগগুলো রয়েছে, মানে a3 বাই b3, এগুলো সমান হবে। আমি যখন ক্রস প্রোডাক্ট পড়াবো তখন তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যে কিভাবে এই কন্ডিশনটা আসছে। আপাতত এই প্রবলেমটা সলভ করার জন্য তোমরা এই কন্ডিশনটাকে মনে রাখো। কন্ডিশনটা কি না, দুটো ভেক্টর যদি পরস্পরের সঙ্গে সমান্তরাল হয়, তাহলে তাদের যে ইউনিট ভেক্টরগুলোর কোএফিসিয়েন্ট গুলো আছে বা সহগগুলো আছে, তাদের যে অনুপাত সেটা সবসময় সমান হবে। অর্থাৎ a1 বাই b1 ইকুয়াল টু a2 বাই b2 ইকুয়াল টু a3 বাই b3। তাহলে এখানে দেখো, এখানে কি বলছে যে এই ভেক্টরটি এবং এই ভেক্টরটি সমান্তরাল। তার মানে দেখো, এদের যে i ক্যাপের যে সহগের অনুপাত, j ক্যাপের যে সহগের অনুপাত এবং k ক্যাপের যে সহগের অনুপাত, সেগুলো সমান হবে। আর ওই কন্ডিশনটা থেকে আমরা a এবং b এর মান পেয়ে যাব। তাহলে দেখো, i ক্যাপের সহগ যদি আমরা দেখি 2 বাই a according to this condition equal to -3 divided by b equal to
-1 ডিভাইড বাই -2। এবারে দেখো যদি আমরা a বের করতে চাই তাহলে এই দুটোকে আমরা ইকুয়াল করে দেবো, তাহলে আমরা পেয়ে যাচ্ছি দেখো 2/a ইকুয়াল টু হাফ, কারণ মাইনাস মাইনাস কেটে যাবে, তাহলে কোনাকুনি গুণ করলে আমরা a পেয়ে যাচ্ছি 4। তেমনি এই কন্ডিশনটা থেকে দেখো আমরা b পাবো, কেন -3/b ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি এখানে হাফ, তাহলে এখানে যদি কোনাকুনি আমরা গুণ করি b ইকুয়াল টু পেয়ে যাচ্ছি -6। তো এটা খুব সহজেই বেরিয়ে গেল এই কন্ডিশনটাকে কাজে লাগিয়ে যে a এর মান যদি 4 হয় এবং b এর মান যদি -6 হয়, তাহলে অবশ্যই এই যে দুটো ভেক্টরের কথা আমরা বলছি এই দুটো ভেক্টর পরস্পর সমান্তরাল হবে। ঠিক আছে, দেখো পরস্পর 90 ডিগ্রি অর্থাৎ পারপেন্ডিকুলার অর্থাৎ লম্ব হওয়ার যে শর্ত সেটা হচ্ছে ডট প্রোডাক্ট 0, ab a ডট b ইকুয়াল টু 0। আর আমরা কি বলছি সমান্তরাল হওয়ার শর্ত a1/b1 সমান a2/b2 সমান a3/b3। এইটা আসলে কোথা থেকে আসছে জানো? ক্রস প্রোডাক্ট ইকুয়াল টু 0 থেকে, সেটা আমরা দেখাবো পরে। যেমন দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট 0 হলে ভেক্টর দুটো পরস্পরের সঙ্গে লম্ব হয়, তেমনি দুটো ভেক্টর যদি ক্রস প্রোডাক্ট 0 হয় তখন তারা পরস্পরের সঙ্গে সমান্তরাল হয়, এবং সেই ক্রস প্রোডাক্টের কন্ডিশনটা থেকে আমরা এই কনক্লুশনটাতে পৌঁছাতে পারবো যে এদের যে সহগের অনুপাতগুলো আছে সেগুলো হচ্ছে সমান। ওকে, তো আমরা এটা নেক্সট ক্লাসে যখন আমরা ভেক্টরের ক্রস গুণ করব তখন এটা আমরা প্রমাণ করব। ওকে, আপাতত তোমরা এই কন্ডিশনটা মনে রাখো, কারণ এই কন্ডিশনটা অঙ্ক করার সময় লাগবে। ওকে, তোমরা নেক্সট প্রবলেমে চলে যাই। দেখো এখানে আমার প্রবলেমটাকে কি বলা হচ্ছে যে এর কোন মানের জন্য দিস ভেক্টর এন্ড দিস ভেক্টর পরস্পর লম্ব হবে, পারপেন্ডিকুলার। তাহলে লম্ব হওয়ার শর্ত আমরা কি বলেছিলাম? দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট 0 হতে হবে। তাহলে এখানে যদি আমরা সিম্পল এই দুটো ভেক্টরের ডট প্রোডাক্টকে 0 করি আমাদের a এর মানটা বেরিয়ে আসবে। একটা ভেক্টর হচ্ছে দেখো ai ক্যাপ -2j ক্যাপ প্লাস k ক্যাপ, এর সঙ্গে আমরা ডট প্রোডাক্ট করছি এই ভেক্টরটির যেটা হচ্ছে 2ai ক্যাপ প্লাস aj ক্যাপ -4k ক্যাপ। এটা দুটো পরস্পরের লম্ব মানে ডট প্রোডাক্ট ইকুয়াল টু 0 হতে হবে। এবার দেখো ai ক্যাপ এর সঙ্গে 2ai ক্যাপ যদি আমরা গুণ করি 2a স্কয়ার পাবো, -2j ক্যাপ এর সঙ্গে aj ক্যাপ এর গুণ করলে -2a পাবো, প্লাস k ক্যাপ এর সঙ্গে -4k ক্যাপ এর গুণ করলে -4 পাবো ইকুয়াল টু 0। 2 যদি আমরা কমন নিয়ে নিই তাহলে a স্কয়ার -2a a স্কয়ার -a -2 ইকুয়াল টু 0। এটা যদি আমরা ভেঙে নিই a স্কয়ার -2a প্লাস a -2 ইকুয়াল টু 0, তাহলে a ইন্টু a -2 প্লাস 1 ইন্টু a -2 ইকুয়াল টু 0। তার মানে এটা আলটিমেটলি হয়ে গেল a -2 ইন্টু a প্লাস 1 ইকুয়াল টু 0। এবং এখান থেকে বুঝতেই পারছো a এর মান হয়ে যাবে 2 এবং আরেকটা a এর মান হয়ে যাবে -1। তাহলে এর কোন মানের জন্য হবে? এর দুটো মানের জন্যই হবে 2, -1। এটাই হয়ে গেল অ্যান্সার। ওকে, তো এইভাবে আমরা যদি লম্ব বলা হয় তাহলে আমরা এই কন্ডিশনটা কাজে লাগাবো ডট প্রোডাক্ট 0, আর সমান্তরাল বললে আসলে ক্রস প্রোডাক্ট 0। কিন্তু ক্রস প্রোডাক্ট 0 থেকে করতে গেলে প্রবলেমসটা অনেক বড় হবে, তাই আমরা বলে দিচ্ছি একটু আগে যেটা আমরা বললাম যে এই ফর্মুলাটা আমরা মনে রাখবো সেই ক্ষেত্রে। ওকে, নেক্সট প্রবলেম। নেক্সট প্রবলেম দেখো দুটো ভেক্টর দেওয়া আছে এডিশন এবং সাবট্রাকশন ফর্মে a প্লাস 2b ডট 2a মাইনাস 3b। এইটা ইকুয়াল টু আমাদেরকে দেখাতে হবে রাইট হ্যান্ড সাইডে। তাহলে লেফট হ্যান্ড সাইডে কি আছে আমরা যদি সিম্পলি এটাকে করে দিই অটোমেটিক্যালি আনসার চলে আসবে। a প্লাস 2b ডট 2a মাইনাস 3b ইকুয়াল টু, দেখো প্রথমে a এর সঙ্গে এই 2a ডট প্রোডাক্ট হবে, তাহলে a ইনটু 2a মানে 2a ডট a। 2টাকে যদি আমরা আগে লিখি কোএফিসিয়েন্টটাকে 2a ডট a হয়ে গেল। তারপরে a এর সঙ্গে 3b যদি আমরা করি তাহলে -3a ডট b। এই প্রবলেমগুলো আমি তোমাদের সাথে ছায়া প্রকাশনের যে বইটা রয়েছে তার এক্সারসাইজ থেকে নিয়েছি ডট প্রোডাক্ট সম্পর্কে, সেট 1 সেট 2 সেট 3 এর যে প্রবলেমগুলো রয়েছে। ওকে, তোমরা বই খুললে দেখতে পাবে এই প্রবলেমগুলো কোথাও না কোথাও তোমাদের এক্সারসাইজে রয়েছে। তারপরে দেখো 2b এর সঙ্গে যদি আমরা 2a ডট প্রোডাক্ট করি 4
4 হয়ে যাচ্ছে, তাহলে 4b ডট a, 4b ডট a। আরেকটা হচ্ছে 2b এর সঙ্গে 3b যদি আমরা করি তাহলে -6 ইন্টু b ডট b। তবে আমি ডট প্রোডাক্ট পড়ানোর সময় একটা বিষয় বলেছিলাম, তোমার মনে থাকবে যে a ডট a মানে দুটো যদি একই ভেক্টর হয় তাহলে ডট প্রোডাক্ট সিম্পলি হয়ে যায় a স্কয়ার, তাহলে b ডট b হয়ে যাবে b স্কয়ার। তেমনি a ডট b এবং b ডট b এটা হচ্ছে ইকুয়াল, এটাও আমি বলেছিলাম দেখবে যে a ডট b ইজ ইকুয়াল টু b ডট a। তাহলে a ডট b আর b ডট a যদি ইকুয়াল হয় তাহলে এটা সিম্পল যোগ করতে পারবো। আর এখানে দেখো a ডট a মানে 2a স্কয়ার, 4b ডট a মাইনাস 3a ডট b, তাহলে 4 মাইনাস 3 মানে 1 হয়ে গেল, তাহলে প্লাস a ডট b সিম্পল। আর এটা হয়ে যাচ্ছে -6b স্কয়ার। এবার দেখো a ডট b মানে আমরা কি জানি ab cos থিটা, তাহলে 2a স্কয়ার প্লাস ab cos থিটা মাইনাস 6b স্কয়ার, তাহলে এটা ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। ভেরি সিম্পল। ওকে, তো এইভাবে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড আসতে পারি। নেক্সট প্রবলেমটা আবার সোজা প্রবলেম একটি হচ্ছে a ডট b a প্লাস b ডট a মাইনাস b সমান 0 দেওয়া আছে, তাহলে আমাদেরকে দেখাতে হবে দুটো ভেক্টর পরস্পরের সঙ্গে সমান। এটা খুবই সিম্পল। আমাদের কিন্তু ডট প্রোডাক্ট করতে হবে, তোমরা এরকম ফর্মুলা লিখে দিলে হবে না যে a প্লাস b ইন্টু a মাইনাস b মানে স্কয়ার মাইনাস b স্কয়ার, যদি ওটাই আসবে আসলে, কিন্তু তোমাদেরকে এখানে ডট প্রোডাক্ট করে দেখাতে হবে, দুটো বিষয় কিন্তু সেম নয়। তাহলে দেখো প্রথমে আমরা a ডট a করছি, a ডট a, তারপরে মাইনাস a ডট b, সিম্পল দেখো মাইনাস a ডট b, প্রথমে এর সঙ্গে গুণ হলো তারপরে এর সঙ্গে, তারপরে b ডট a মাইনাস b ডট b। এইখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করতে পারবে যে দেখো আমি আগেই বলেছিলাম যে a ডট b আর b ডট a হচ্ছে সমান, তাহলে দুটো কেটে যাবে, তাহলে a ডট a সমান হয়ে যাচ্ছে a স্কয়ার আর b ডট b হয়ে যাচ্ছে b স্কয়ার ইকুয়াল টু 0। তার মানে যদি a স্কয়ার ইকুয়াল টু b স্কয়ার হয় আমরা বলতেই পারি যে a ইকুয়াল টু b, এবং এখানে a ইকুয়াল টু b এর অর্থ হচ্ছে এটা মড a ইকুয়াল টু মড b। তার মানে আমরা বলতে পারি যে দুটি ভেক্টরের মান পরস্পরের সঙ্গে সমান হবে যদি এই কন্ডিশনটা মেনে চলে। ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাই আমরা। তবে নেক্সট কোয়েশ্চেনটা বেশ ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। কি বলছে দেখো a ভেক্টর ইকুয়াল টু 3i প্লাস 2j এর i প্লাস j এবং i মাইনাস j এর দিকে উপাংশ। দেখো ভেক্টরের উপাংশ বিভাজনের সঙ্গে এখানে বেসিক্যালি উপাংশ বিভাজনের সঙ্গে আবার একটা বিষয়কে কাজে লাগানো হবে, সেটা হচ্ছে যে ডট প্রোডাক্ট। মানে উপাংশটাকে আমরা ডট প্রোডাক্টের আকারে কি করে নির্ণয় করব। আমি আগেই বলেছিলাম যে আমরা যেটা নির্ণয় করেছিলাম এর আগে সেটা হচ্ছে উপাংশের মান, উপাংশ নয়। উপাংশ হচ্ছে ভেক্টর, কোন ভেক্টরের উপাংশ মানে সেটা ভেক্টর কোয়ান্টিটি, তার একটা ডিরেকশন থাকবে। কিন্তু আমরা এইভাবে করেছিলাম এর আগে যে মনে করো সাপোজ এটা একটা ভেক্টর রয়েছে a ভেক্টর, যদি আমরা বলি যে a ভেক্টরের এই বরাবর উপাংশ কত, যদি আমাদের এই কোণটা জানা থাকে থিটা, তাহলে আমরা বলেছিলাম এর এই দিকের উপাংশ হবে a cos থিটা। আমি বলেছিলাম যে দিকের থিটা সেদিকের cos, কিন্তু এই যে a cos থিটা লিখছি এটা কিন্তু উপাংশের মান, এটা উপাংশ নয়, এটাকে অভিক্ষেপ বলা যায়, প্রজেকশন। দেখো পরের প্রবলেমটাতে আমরা সেটা দিয়েছি। এই যে a cos থিটা এটা আসলে a হচ্ছে যে এই বরাবর প্রজেকশন বা অভিক্ষেপ, এটা কিন্তু উপাংশ আসলে নয়। উপাংশের মান বলতে পারি কিন্তু উপাংশ আসলে নয়, এটা প্রজেকশন। তাহলে উপাংশ কি না, মনে করো এই বরাবর আমি কোনো একটা একক ভেক্টর বলছি b ক্যাপ, মানে এটা মনে করো b ভেক্টর আছে এদিকে, তাহলে b ভেক্টর বরাবর যে ইউনিট ভেক্টর সেটা হবে b ক্যাপ। তাহলে a cos থিটার অভিমুখ কোন দিকে, দেখো a cos থিটার অভিমুখ অ্যাকচুয়ালি b এর দিকে, তার মানে a cos থিটা b ক্যাপ হয়ে গেল। এইটা কিন্তু হয়ে গেল এই যে ইউনিট ভেক্টরটা যখন আমি গুণ করে দিলাম তখন এইটা হয়ে গেল কম্পোনেন্ট বা আমরা যেটাকে বলছি উপাংশ। ভালো করে বুঝো, প্রজেকশন আর উপাংশের মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে প্রজেকশন মানে জাস্ট a cos থিটা অর্থাৎ উপাংশের যে মানটা সেটাকে আমরা প্রজেকশন বলতে পারি, আর উপাংশ বললে আমাদের প্রজেকশনটা যে ডিরেকশনে নিয়েছে সেই ডিরেকশনে ইউনিট ভেক্টরটা গুণ করতে হবে। তাহলে যদি আমার কাছে দুটো ভেক্টর থাকে, একটা ভেক্টর a ভেক্টর, ভালো করে বুঝো, আর একটা ভেক্টর b ভেক্টর, তাহলে b বরাবর দেখো b বরাবর যদি আমি বলি যে b বরাবর এর যে উপাংশ, তাহলে b বরাবর
উপাংশ, এর উপাংশ কত হবে a cos থিটা ইনটু ওই বরাবর যে ইউনিট ভেক্টর বি ক্যাপ। তো এটাকে দেখো আমরা এইভাবে লিখতে পারি, যেটা আমরা যে a cos থিটা ইনটু বি ক্যাপ লিখছি। a cos থিটা মানে আসলে কি, a cos থিটাটাকে আমরা এইভাবে লিখতে পারি যে ab cos থিটা আপন b, একটা b উপরে গুণ করে দিতে নিচে একটা b দিতে হবে, ইনটু বি ক্যাপ, ইনটু বি ক্যাপ। তাহলে যে ab cos থিটা মানে আমরা কি বলছি, a ডট b, তাহলে a ডট b ডিভাইড বাই b, b এর মান ইনটু বি ক্যাপ বলতে পারি। প্রথমে a cos থিটা ছিল, উপর নিচে একটা b দিয়ে গুণ করেছি। এবার দেখো উপরে ab cos থিটাকে আমি a ডট b লিখেছি, নিচে b যেরকম আছে b ক্যাপ। এইটাকে আমরা এইভাবে সাজিয়ে আবার লিখতে পারি, দেখো যে a ভেক্টর ডট b ভেক্টর বাই b, b ভেক্টর বাই b ইনটু বি ক্যাপ। তাহলে এই b ভেক্টর বাই b আবার কি, বি ক্যাপ, তাহলে হয়ে গেল a ডট বি ক্যাপ ইনটু বি ক্যাপ। তাহলে দেখো যদি আমাকে জিজ্ঞেস করে যে b বরাবর a এর উপাংশ, তাহলে ডাইরেক্ট আমরা এইভাবে লিখতে পারি ডট প্রোডাক্টের ফর্মে যে a ডট b ইনটু বি ক্যাপ। যদি মনে করে বলতো যে যে a বরাবর b এর উপাংশ, তখন হয়ে যাবে কি না b ডট a ক্যাপ ডট a ক্যাপ। তাহলে যে বরাবর বলবে সেই বরাবর ইউনিট ভেক্টর থাকবে। যদি বলে a বরাবর b এর উপাংশ, তাহলে b ডট a ক্যাপ ইনটু a ক্যাপ। যদি বলা হয় b বরাবর a এর উপাংশ, তাহলে a ডট b ক্যাপ b ক্যাপ। ওকে, তাহলে আমাদের এখানে এই ভেক্টরটাকে আমরা b ভেক্টর ধরে নিই, i ক্যাপ প্লাস j ক্যাপ প্রথমে, পরে এটাকে ধরবো। প্রথমে আমরা যদি এটাকে b ভেক্টর ধরি, তাহলে আমাদের দেখো এই 3i প্লাস 2j এর উপাংশ নির্ণয় করতে বলছে i ক্যাপ প্লাস j ক্যাপ বরাবর। ওকে, তাহলে দেখো আমরা যদি এটাকে সলিউশন করি, তাহলে a ভেক্টর সমান তোমার দেওয়াই আছে 3i প্লাস 2j। ওকে, আর আমি b ভেক্টর সমান প্রথমে ধরলাম i প্লাস j, পরে আমি এটা ধরে করবো, দুটোই করতে দিয়েছি। তাহলে দেখো এর কোন বরাবর উপাংশ বলেছি, i প্লাস j এর দিকে, মানে b বরাবর। তাহলে b বরাবর এর উপাংশ ইকুয়াল টু কত হবে, a ডট বি ক্যাপ ইনটু বি ক্যাপ। ওকে, তো দেখো a ভেক্টর তো আমাদের জানা আছে, বি ক্যাপ এখান থেকে আমরা বের করতে পারি। দেখো b ভেক্টর যদি আমরা জানি, তাহলে বি ক্যাপ কত হবে, b ভেক্টর ডিভাইড বাই তার মান। তাহলে b ভেক্টর কত, i প্লাস j, এর মান কত √2, √ ওভার 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার। তাহলে এটা হলো বি ক্যাপ। তাহলে যদি আমরা এখানে ডট প্রোডাক্ট করি, তাহলে a ভেক্টর তো অলরেডি আমাদেরকে দেওয়া আছে 3i প্লাস 2j, এর সঙ্গে ডট প্রোডাক্ট হবে প্রথমে কার, i প্লাস j আপন √2, বাইরে বি ক্যাপ আছে মানে i প্লাস j আপন √2। এখানে যদি ডট প্রোডাক্ট হবে 3i ডট i মানে 3 হয়ে গেল, প্লাস 2j প্লাস 2j ডট j মানে 2 হয়ে গেল, তো 3 প্লাস 2 আপন √2 ইনটু i প্লাস j আপন √2। তো 3 2 5, আর এখানে √2 ইনটু √2 মানে 2 হয়ে যাবে, তাহলে 5/2 i প্লাস j। ভেরি সিম্পল। তাহলে দেখো কি করবে তোমরা বুঝতেই পারছো, যদি আমরা এই ভেক্টরটার ক্ষেত্রে করি, তাহলে জাস্ট বি ক্যাপের জায়গায় আমাদের এই i মাইনাস j বাই √2 হয়ে যাবে। তাহলে জাস্ট এখানটা i মাইনাস j থাকবে। তাহলে এটার ক্ষেত্রে হয়ে যাবে 5/2 i মাইনাস j, এটার ক্ষেত্রে হয়ে যাবে 5/2 i প্লাস j, আর কোনো চেঞ্জ হবে না। কিন্তু এই ফর্মুলাটা মনে রাখবে যে বরাবর বলবে সেই বরাবর ইউনিট ভেক্টর, একবার ডট প্রোডাক্ট হিসাবে থাকবে আর একবার বাইরে জাস্ট অভিমুখ হিসাবে থাকবে। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট ফর্মুলা প্রজেকশন চেয়েছে। দেখো প্রজেকশন মানে সিম্পল ওই cos থিটাটা, হ্যাঁ
যেমন আমরা বলছিলাম এ বরাবর বি এর বি cos থিটা, বি বরাবর এ এর এ cos থিটা, আমার ইউনিট ভেক্টরটার গুণ করার দরকার নেই প্রজেকশন বললে। দেখো এখানে প্রজেকশন বা অভিক্ষেপ। তাহলে এই প্রবলেমটাকে দেখো বলেছে এখানে যে এ ভেক্টর দেওয়া আছে, ডি ভেক্টর দেওয়া আছে, প্রথমে বলছে এটা বল এবং সরণের মধ্যবর্তী কোণ নির্ণয় করো, তারপরে বলছে সরণের উপর বলের অভিক্ষেপ। দেখো সরণের উপর বলের অভিক্ষেপ বলছে, তাহলে দেখো আমরা যদি বলি এই বরাবর সরণ আছে মনে করো ডি, ভেবে দেখো, আর এই বরাবর মনে করো বল আছে এফ, তাহলে এই কোণটা যদি থিটা হয় ভেবে দেখো, তাহলে এখানে সরণের উপর বলের অভিক্ষেপ মানে সরণের উপর এই বরাবর এফ cos থিটা, তার মানে আমাকে নির্ণয় করতে হবে এফ cos থিটা। তাহলে এফ cos থিটা নির্ণয় করতে হলে থিটা নির্ণয় করতে হবে, তাই প্রবলেমটাতে প্রথমে থিটা নির্ণয় করতেও বলেছে। যদি মনে করো থিটা নির্ণয় করতে নাও বলতো তবুও আমাকে থিটা নির্ণয় করতেই হতো। তাহলে থিটা নির্ণয় করার জন্য ক্রাইটেরিয়া কি, ডট প্রোডাক্ট করে দেবো। তাহলে এফ ডট ডি, তাহলে এফ ডট ডি যদি আমি ডাইরেক্টলি করি কত হবে, এখানে 2 × 3 তাহলে হয়ে গেল 5 প্লাস 3 × 4 হয়ে গেল 12 আর -1 × 2 -2, তাহলে 17 - 2 মানে 15। তাহলে এফডি cos থিটা, দেখো এফডি cos থিটা ইকুয়াল টু হয়ে গেল 15। তাহলে এখান থেকে আমরা cos থিটা পেয়ে যাব 15/FD। এফ এর মান কত, রুট ওভার এফ এর মান কত হবে, তাহলে 15 ডিভাইডেড বাই স্কয়ার রুট অফ 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার 1 স্কয়ার মানে 9 4 13 কে 14 ইনটু স্কয়ার রুট অফ দিস 9 4 13 আচ্ছা 9 16 25 25 4 29 29 হবে। এখানে দেখো 3 স্কয়ার মানে 9, তাহলে 9 4 13 একে 14 মানে হচ্ছে 9 16 25 4 29। তাহলে এখান থেকে তোমরা cos থিটা পেয়ে যাবে, ক্যালকুলেটর এটা করবে, এখান থেকে আমরা থিটা ইকুয়াল টু পেয়ে যাবো যেটা আসবে। ওকে, তাহলে এটা প্রথম পোরশনটা হয়ে গেল। সেকেন্ড পোরশনে কি সরণের উপর বলের অভিক্ষেপ মানে এফ cos থিটা নির্ণয় করতে হবে। দেখো আমরা এইখান থেকে এফ cos থিটা চাইলে নির্ণয় করতে পারি। কেন বলছি, কারণ দেখো আমাদের এফডি cos থিটা সমান তো এখানে অলরেডি দেওয়া আছে 15, তাহলে এফ cos থিটা সমান ডি 15/d হয়ে যাবে, আর ডি এর মান এখান থেকে পেয়ে যাবে ডি কত √29, তাহলে এফ cos থিটা হয়ে যাবে 15/√29। তাহলে এইটা যদি তোমরা নির্ণয় করো, এই ক্যালকুলেশনটা করলে তোমরা পেয়ে যাবে হচ্ছে যে অভিক্ষেপের মানটা কত, অভিক্ষেপটা কত, আর এখান থেকে তোমরা থিটাটা বা cos থিটাটা পেয়ে যাবে। ঠিক আছে, এইভাবে তোমরা কিন্তু করতে পারো। খুবই ভালো প্রবলেম এই দুটো, 7 এবং 8 প্রবলেম। এগুলো বলতে সেট 2 তে তোমাদের 1 এবং 2 নম্বর প্রবলেম। নেক্সট দেখো কোশ্চেন নম্বর 9। এখানে কি বলছে, দুটো ভেক্টর দেওয়া আছে i + j + 2k এবং i + j - k। বলছে এই দুটি ভেক্টর দ্বারা একটা ত্রিভুজের দুটি বাহু নির্দেশিত হয়, তাহলে বাহু দুটির মধ্যবর্তী কোণ এবং তৃতীয় বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তাহলে প্রথমে আমরা বাহু দুটির মধ্যবর্তী কোণ নির্ণয় করার জন্য এদের মধ্যে ডট প্রোডাক্ট করব। তো ডট প্রোডাক্ট যদি আমরা করি সিম্পল বুঝতে পারছি, দেখো i ডট j i + j + 2k ডট i + j - k। তাহলে এদের যদি ডট প্রোডাক্ট করে আমরা কত পাবো, দেখো i ডট i 1 j ডট j 1 -2 × 1 মানে -2 মানে 2 - 2 = 0। তাহলে ডট প্রোডাক্ট 0 মানে আমরা বলতে পারি যে এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তাহলে প্রথমত এটা সমকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের এই দুটো যে বাহু যদি আমরা ত্রিভুজ এখানে ড্র করি তো এরকম হবে y উচিত, একটা বাহু যদি এটা হয় আর একটা বাহু এটা হবে, তাহলে তৃতীয় বাহুটা দেখো অতিভুজ হবে জাস্ট। তাহলে এই বাহুটার দৈর্ঘ্য কত হবে বলো, যদি আমি এই i + j + √2 মানে এটা কত হবে স্কয়ার রুট অফ 1 + 1 + 4 মানে √6, আর এটা 1 + 1 + 1 মানে √3। তাহলে একটা বাহু যদি হয় √6, একটা বাহু হয়ে যাবে √3। তাহলে দেখো এইটা কত অতিভুজ, তাহলে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, তাহলে 6 + 3 মানে √9, √6 স্কয়ার প্লাস √3 স্কয়ার মানে 6 + 3 হয়ে গেল ইকুয়াল টু √9 মানে 3 ইউনিট। তাহলে অতিভুজটা হয়ে যাবে 3 একক, মানে যে তৃতীয় বাহুর দৈর্ঘ্যের কথা বলা আছে সেটা 3 একক হবে। দেখো এটা কিন্তু আমরা নির্ণয় করতে পারতাম না যদি প্রথমে আমরা থিটাটা না নির্ণয় করতাম, কারণ থিটাটা নির্ণয় করার পরেই তো জানা গেল যে এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজ হলে ক্রাইটেরিয়া কি,
আমরা জানি অতিভুজটার দৈর্ঘ্য আমরা সহজেই পেয়ে যাবো যদি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ারের স্কয়ার রুট করি। ওকে, তো এইভাবে আমরা এই প্রবলেমটা করতে পারবো। আরেকটা প্রবলেম আমরা করি, তারপরে আজকের ক্লাসটা আমি কনক্লুড করবো। মোটামুটি ডট প্রোডাক্ট সম্পর্কে যে প্রবলেমগুলো তোমাদের এক্সারসাইজে রয়েছে প্রায় আমি সবগুলো সলিউশন করে ফেললাম। নেক্সট দেখো কি বলছে, a1 এবং a2 হলো দুটি অসমরেখ একক ভেক্টর। অসমরেখ একক ভেক্টর, খেয়াল করো, অসমরেখ মানে কি একই বরাবর নয়, তাদের মধ্যবর্তী কোণ আছে। এবং সেটা বলা আছে যদি a1 প্লাস a2 এর মড 3 হয় তাহলে a1 মাইনাস a2 ডট 2a1 প্লাস a2 এটা কত হবে। তাহলে দেখো এখানে যখনই বলে দিচ্ছে আমাদের a1 প্লাস a2 এর মড 3, তাহলে এখান থেকে আমরা a1 এবং a2 এর মধ্যবর্তী কোণটা পেয়ে যাবো, দুটোই যেহেতু একক ভেক্টর। এর মড মানে কত, a1 প্লাস a2 এর মড মানে কত হবে, a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার প্লাস 2a1 a2 cos থিটা, 2a1 a2 cos থিটা ইকুয়াল টু, এটা স্কয়ার রুট ইকুয়াল টু 3, তার মানে এটা স্কয়ার করলে 9 হয়ে যাবে। এটা কি অ্যাকচুয়ালি সামান্তরিক সূত্র অনুযায়ী কি যোগফল কত হয়, এটা স্কয়ার রুট হয়তো, স্কয়ার রুট হলে এটা 3 হবে, তাহলে আমরা স্কয়ার রুটটা তুলে দিই, তাহলে কত হবে a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার প্লাস 2a1 a2 cos থিটা ইকুয়াল টু 9, তাই না। এবার যে মানগুলো আমরা বসাই দেখো, 1 প্লাস 1 একক ভেক্টর 1 হয়ে যাবে, প্লাস 2 cos থিটা ইকুয়াল টু 9। এটা মানে একটু আমার ভুল হয়েছে, প্রবলেমটা লেখা দাও, এটা √3 হবে, এই যে 3 আছে না এটা √3 হবে। ওকে, যদি √3 হয় তাহলে এটা 3 থাকবে, 9 হবে না। আমি এটা এইটা √3 হবে, তাহলে দেখো এটা আমরা স্কয়ার করলে 3 হবে, তাহলে a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার প্লাস 2a1 a2 cos থিটা ইকুয়াল টু 3। এবার যদি মানগুলো তোমরা বসাও তাহলে 1 প্লাস 1 প্লাস 2 cos থিটা, 2 into 1 into 1 ইকুয়াল টু 3, তাহলে 2 cos থিটা ইকুয়াল টু 3 minus 2, 2 cos থিটা ইকুয়াল টু 1, তাহলে হয়ে যাবে দেখো cos থিটা ইকুয়াল টু হাফ, থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি হয়ে যাবে। এইবার আমরা কি করব দেখো, এই ডট প্রোডাক্টটা নির্ণয় করব। এই ডট প্রোডাক্ট কি করে নির্ণয় করব দেখো, a1 ডট 2a1 মানে হবে 2a1 স্কয়ার, তারপর দেখো a1 ডট a2 মানে a1 a2 cos থিটা, এবার দেখো তারপরে কি হবে দেখো মাইনাস a2 2a1 মানে মাইনাস 2a1 a2 cos থিটা, আর লাস্ট হয়েছে a2 ডট a2 মানে মাইনাস a2 স্কয়ার। তাহলে এটা ইকুয়াল টু, আচ্ছা এরকম সব ইউনিট ভেক্টর, তার মানে মান 1, তাহলে 2 হয়ে গেল, প্লাস cos থিটা মাইনাস 2 cos থিটা, তাহলে প্লাস cos থিটা মাইনাস 2 cos থিটা মাইনাস 1, তাহলে 2 মাইনাস cos থিটা মাইনাস 1, cos থিটার মান কত দেখো হাফ, তাহলে 2 মাইনাস হাফ মাইনাস 1, 2 মাইনাস 1 মানে 1, তাহলে 1 মাইনাস হাফ ইকুয়াল টু হাফ, তাহলে হাফ হয়ে যাবে অ্যান্সার। ওকে, তাহলে এই প্রথম যে কন্ডিশনটা দেওয়া আছে এই কন্ডিশনটা থেকে বেসিক্যালি তোমাকে থিটার মানটা নির্ণয় করতে হবে। একবার থিটার মানটা চলে এলে বা cos থিটার মানটা চলে এলে আমরা ডট প্রোডাক্টটা নির্ণয় করতে পারবো, কারণ এগুলো একক ভেক্টর বলা আছে আর অসমরেখ একক ভেক্টর বলা আছে। তার মানে কি a1 আর a2 এর মধ্যবর্তী কোণ 0 নয়, কত 60 ডিগ্রি। যদি সমরেখ হবে তাহলে 0 হয়ে যেত, একই দিক বরাবর হতো। ঠিক আছে, তাহলে ডট প্রোডাক্ট সম্পর্কে যত রকমের প্রবলেমস তোমাদের এক্সারসাইজে রয়েছে সেগুলো আমি করে ফেললাম। তাহলে নেক্সট আমরা ক্লাসে পড়বো ক্রস প্রোডাক্ট সম্পর্কে। ক্রস প্রোডাক্ট সম্পর্কে প্রথমে আমরা ডিটেইলস থিওরি ডিসকাশন করব, তারপরে একই রকম ভাবে প্রবলেমস গুলোকে সলভ করব। ওকে, তো পুরো ক্লাসটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেলটা। আবার আমরা ক্লাস যে রেগুলার ক্লাস আমাদের যেরকম চলছিল সেই ক্লাস স্টার্ট হবে। ওকে, থ্যাংক ইউ।